আমেরিকার এই পূর্ব উপকূলে পানির তাপমাত্রা যেখানে গরমকালের তুলনায় শীতকালে 30 ডিগ্রি নেমে যায়, খাবার কখনো একরকম থাকে না, কখন আসবে কখন যাবে তাও নিশ্চিত করে বলা যায় না, সেখানে বিশেষ কোনো সীমানার ভেতরে থাকাটা নিশ্চয়ই অস্বাভাবিক। নিশ্চিত করে এখনো বলতে পারেনি কেউ। রানার ধারণা, এখানকার হোয়াইটেরা মাইগ্রেটরি, শীতকালে যতটা সম্ভব দক্ষিণে চলে গিয়ে বসন্তের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে ফিরে আসে। কিছু কিছু হোয়াইট বছরের পর বছর ধরে একই জায়গায় ফিরে আসে, যেন নিজ নিজ সীমানা চিহ্নিত করে রেখে যায়। ঠিক ওইখানেই ফিরে আসে দখল ঠিক আছে কিনা দেখার জন্য। আবার নিচে নামছে, কেবিন থেকে ডেকে বলল বিগ। না, বড়ই অস্থির দেখছি। হাঙরটা ভেসে না ওঠায় কিছুটা হতাশ মনে হলো রানাকে। তীরের দিকে তাকালো। একপাশে ন্যাপাট্রি পয়েন্ট, তার ওপাশে ওয়াটারবোরো শহর। এখন কোথায় আছে? মন্টিউব থেকে সরে যাচ্ছে মনে হয়। বিশেষ কোনো উদ্দেশ্য নেই, স্রেফ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেবিনে এসে ঢুকলো রানা। ক্যামেরাটা ঝুলিয়ে রেখে ঘাম মুছল ভুরুর ওপর থেকে। ভিকিকে ডেকে জিজ্ঞেস করলো, স্যান্ডউইচ খাবে? দূরবীন হাতে কেবিনে ঢুকলো ভিকি। সেও হতাশ। একটা বিয়ারের টিন খুলে দাও তো আমাকে, ছেলেকে বলল বিগ। ঘড়ি দেখলো ভিকি। মাত্র তো সকাল 9টা, এখনই খাবে? ওই ঘড়ি নষ্ট, গম্ভীর মুখে জবাব দিল বিগ। আমার পেট বলছে এখন বিয়ার টাইম। মুচকি হাসলো রানা। বুঝতে পারছে হাঙরের পিছনে ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছে বিগ। নিচের রান্নাঘরে যাওয়ার মইটার দিকে এগোলো রানা। হঠাৎ ঝাঁকি খেলো বোট। মুহূর্ত পর আবার সামনে এগোনো থেমে গেল। উঁচু হয়ে যাচ্ছে গলুই, পেছন দিকটা নেমে যাচ্ছে নিচের দিকে। কি হলো? চেঁচিয়ে উঠল রানা। কিসে লাগালেন? কিসে লাগাবো? এখানে তো 100 ফুট পানি। ভুরু কুঁচকে ফ্যাদোমিটারের দিকে তাকিয়ে আছে বিগ। এখানে কোনো কিছুতে আটকানোর কথা না। ইঞ্জিন চলছে, প্রোপেলার ঘুরছে, অথচ এগোতে পারছে না বোট। চাপ বাড়ছে ইঞ্জিনের ওপর। রবার ছেঁড়ার শব্দ কানে এলো। মাউন্টের ওপর থেকে ইঞ্চি ইঞ্চি করে পিছাতে শুরু করেছে টেলিভিশন মনিটর ও সিগন্যাল রিসিভারটা। ওগুলোতে সংযোগ দেয়া রবারের তারটা টান টান হয়ে গেছে। বোট পিছান, জলদি! চেঁচিয়ে উঠে দরজার দিকে দৌড় দিল রানা। পিছনে গিয়ার দিল বিগ। কানেক্টিং তারটা ঢিল হয়ে ডেকের ওপর পড়ে গেল। ককপিটের বাইরে এসে রানা দেখল ডেকে রাখা তারের কয়েলটা নেই। তার মানে 300 ফুট তার এখন পানিতে। নিশ্চয়ই ছিঁড়ে গেছে তারটা। পানির নিচে সেন্সরটা কোনো কিছুতে আটকে গিয়েছে। বিগকে ইঞ্জিন নিউট্রাল করতে বলল ও। বোট থেমে গেলে তারটা টেনে তুলতে শুরু করলো। পিছনে দাঁড়িয়ে বিগ সেই তার ডেকে গুছিয়ে রাখতে লাগলো। ভিকি ওকে সাহায্য করছে। ধীরে ধীরে তারের স্তূপ জমে যাচ্ছে। একটা সময় তারটা আবার টান টান হয়ে এলো। আর উঠছে না। ডানে বাঁয়ে ঝাঁকি দিয়ে দিয়ে টেনে ঢিল দিয়ে নানানভাবে ওটা ছুটাবার চেষ্টা করলো রানা, কিন্তু কোনো মতেই খোলা গেল না। সেন্সরটায় আটকেছে কোনো বিন্দুতে, ও বলল। কিসে আটকালো বুঝতে পারছি না। চিন্তিত মনে হলো বিগকে। ওখানে তো বাল্লি ছাড়া কিচ্ছু নেই। গত হপ্তার ঝড়টা অবশ্য 1.5 দিন একটানা 40 নট বেগে চলেছে। তলার সবকিছু ওলট পালট করে দিতে পারে। হয়তো বালির নিচে পাথরের চাঙড় আছে ওখানে, বালি সরে যাওয়াতে বেরিয়ে পড়েছে। ডুবে যাওয়া ভাঙা জাহাজে আটকায়নি তো? ভিকির প্রশ্ন। মাথা নাড়ল বিগ। এখানে ওসব নেই। এই এলাকার যেখানে যেখানে ভাঙা জাহাজ আর বোট আছে সবগুলোর চিহ্ন দিয়ে রেখেছি চার্টে, যাতে এ ধরনের সমস্যায় পড়তে না হয়। আনমনে বিড়বিড় করল, ট্যাঙ্কও আনা হয়নি। কে জানতো ডাইভ দিতে হবে। কেবিনে ঢুকলো ও। ফ্যাদোমিটারের স্কেল ঠিক করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। আবার যখন বেরিয়ে এলো, ওর হাতে একটা ফেস মাস্ক আর একটা স্নরকেল। ওই সেন্সরের জন্য ডুব দেবেন আপনি? ভুরু কুঁচকে গেছে রানার। ফ্রি ডাইভ? পাগল হয়ে গেলেন নাকি? তো আর কি করব? গম্ভীর হয়ে আছে বিগ। এত দামি তার আর সেন্সর খোয়া গেলে অনেক টাকা নষ্ট হবে আপনার। হোক, রানা বলল।
তাই বলে মরতে পাঠাবো নাকি আপনাকে? দোষটা তো আমার। মনে করে গ্যাস ট্যাঙ্ক নিয়ে এলে। আপনি কি আর জানতেন সেন্সরটা আটকাবে? ভাববেন না, খোয়া যাবে না। এক কাজ করা যাক, আপাতত বয়া লাগিয়ে ভাসিয়ে রাখি, পরে ট্যাঙ্ক নিয়ে ফিরে এসে তুলে নিয়ে যাব। ট্যাঙ্ক আনতে গেলে তো হাঙরটাকে খোয়াবো। খোয়ালে খোয়াবো, একটা যেহেতু খুঁজে বের করতে পেরেছেন, আরেকটাও পারবেন। কিন্তু গ্রেট হোয়াইট তো আর গন্ডায় গন্ডায় মেলে না, ওটাকে কপাল গুনে পেয়ে গেছি আমরা। আবারও কপাল গুনেই পাওয়া যাবে, আর না পেলে নেই। আসুন, সাহায্য করুন আমাকে। দীর্ঘ একটা মুহূর্ত রানার দিকে তাকিয়ে রইল বিগ। বিদেশি এই লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে ও। আশ্চর্য এক মানুষ। অবশেষে হাসি ফুটল মুখে। ঠিক আছে, বয়াতেই বেঁধে রেখে যাব। কিন্তু চোরে নিয়ে গেলে? বয়া নেয়ার চোর কি আর আছে এখানে? বয়া হয়তো নেবে না, কিন্তু তার সেন্সর এসবের দাম তো অনেক। কিছু করার নেই। কেবিনে ঢুকলো রানা। সিগন্যাল রিসিভার থেকে তারটা খুলে নিল। কখন আবার ফিরে আসতে পারবে জানে না। পানিতে ফেলার আগে গ্রিজ মাখিয়ে দিতে হবে, দীর্ঘ সময় পানিতে থাকলেও যাতে নষ্ট না হয়। গ্রিজ মাখাতে বিগ সহযোগিতা করলো রানাকে। পেছন দিকের একটা হ্যাচ তুলে কমলা রঙের একটা বয়া বের করলো। লাল ডেগ্লো রং দিয়ে OI লেখা, অস্প্রি আইল্যান্ডের অদ্যাক্ষর। দিনের বেলায়ও জল জল করে জ্বলে লেখাটা। বোটের পেছন দিকে হাঁটতে হাঁটতে তারটা কোনোই আর কাঁধে জড়াতে লাগলো বিগ। ঘামে ভেজা শার্টটা খুলে ফেলেছে। মুষ্টিযোদ্ধার মতো দেহ, লাল চকচকে চামড়ায় যেন তেল দেওয়া হয়েছে। সামান্য নড়লেই পেশিগুলো কিলবিল করে ওঠে। 6 ফুট 6 ইঞ্চি লম্বা ও। ওজন 220 কেজি। এক ছটাক বাড়তি চর্বি নেই দেহের কোথাও। বয়ার সঙ্গে তার বাঁধা শেষ হলো। পানিতে ছুঁড়ে ফেলা হলো ওগুলো। ভারী তার, কিন্তু পানিতে ওজন অনেক কমে যায়। তাই ভার বহন করতে কোনো অসুবিধে হলো না বয়াটার। 200 পাউন্ড ভার বহন করার ক্ষমতা আছে ওটার। ইঞ্জিনের গিয়ার দিতে চলে গেল বিগ। অস্প্রি আইল্যান্ডের দিকে এগোচ্ছে বোট। ফ্লাইং ব্রিজে হুইল ধরে আছে বিগ। পুলপিটের মাথায় দাঁড়ানো ভিকি। পেছনে ডেকে দাঁড়িয়ে আছে রানা। দুটো দ্বীপের মাঝখান দিয়ে চলেছে বোট। প্রণালীর এই জায়গাটাতে পানি বেশ গভীর। হঠাৎ চেঁচিয়ে উঠল ভিকি, আঙ্কেল, দেখুন দেখুন! হাত তুলে পানির দিকে দেখালো। কোথা থেকে হাজির হয়েছে একটা ডলফিন। গলুয়ের ধাক্কায় বোটের দুই পাশে তীরের মাথার মতো ঢেউ সৃষ্টি হচ্ছে। তাতে ভেসে থেকে বোটের সঙ্গে সঙ্গে ছুটছে ডলফিনটা। ধূসর চকচকে পিঠ, চোখা লম্বা নাক, মাথার উপর ব্লোহোলের ছিদ্র। প্রাণীটার পেটের গভীর থেকে ওই ছিদ্রপথে বেরিয়ে আসছে বিচিত্র শব্দ। কথা বলছে ওটা, উত্তেজিত কণ্ঠে বলল ভিকি। এভাবেই কথা বলে নাকি আঙ্কেল? কি বলছে? ফালতু বকবক করছে নিশ্চয়ই। ওর বন্ধুদেরও ডাকতে পারে, কি জানি। হাসলো রানা। চলার জন্য খুব একটা শক্তি খরচ করতে হচ্ছে না ডলফিনটাকে। ঢেউ ওটাকে সাহায্য করছে। মাঝে মাঝে ঢেউ থেকে খাঁজে পড়ে যাচ্ছে। উপরে নিচে লেজ নেড়ে আবার উঠে পড়ছে ঢেউয়ের মাথায়। বোটের সঙ্গে ডলফিনকে ছুটতে দেখা নতুন নয় রানার কাছে, বহু দেখেছে। তাই বুঝতে পারল এই ডলফিনটার লেজ নাড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক নয়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কারণটা। লেজটা দেখো। পুলপিটের রেলিংয়ে যতটা সম্ভব ঝুঁকে তাকালো ভিকি। লেজে কি হয়েছে? লেজের বাঁ দিকের পাতাটায় দাগ, 5টা গভীর আঁচড়ের দাগ। ভিকিও দেখতে পেল। প্রতি দুটো আঁচড়ের মাঝখানের ফাঁক 2 ইঞ্চি। অবাক লাগলো তার। কিসে আঁচড়েছে? বুঝতে পারছি না। হাঙর? না, হাঙরের কামড়ের দাগ ওরকম নয়। খুনি তিমি? ওহো, ভ্রুকুটি করলো রানা। নখের দাগের মতো লাগছে, অনেকটা বাঘ ভালুকের নখের মতো। কিন্তু পানিতে তো আর ওসব জানোয়ার বাস করে না। তাহলে নিশ্চয়ই সাগরের কোনো প্রাণীর 5টা নখ আছে। আমি যতদূর জানি নেই। বিগকে জিজ্ঞেস করলো রানা, আপনি কি জানেন? বিগ বলল, না। দ্বীপের উত্তর পশ্চিম কোণে একটা খাঁড়িতে তৈরি করা হয়েছে ডকটা। তাতে এসে ঢুকলো বোট।
ডকের পাশে একটা ছোট্ট গর্ত ভরে আছে জোয়ারের পানিতে। তার পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে এক ডানাওয়ালা একটা নীল বক। হাই উইং, ডাকলো ভিকি। গম্ভীর ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো পাখিটা। হেসে রানাকে বলল ভিকি, রেগে আগুন হয়ে আছে, খাবার দিতে দেরি হয়ে গেছে তো। বছর চারেক আগের কথা, সৈকতে পাখিটাকে পড়ে থাকতে দেখে পশু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন ওটাকে বিগের ফুপু মিসেস মেলভিল। ডাক্তার বললেন, ডানাটা এমনভাবে ভেঙেছে ঠিক করা যাবে না। ডানা ছাড়া বাঁচতে পারবে না ভেবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু মারতে দেননি মিসেস মেলভিল। নষ্ট ডানাটা কেটে ফেলে দিয়েছেন ডাক্তার। পাখিটা সুস্থ হলে বাড়ি নিয়ে এসেছেন তিনি। ডানা হারানোতেই বোধহয় প্রচন্ড মেজাজি হয়ে উঠেছে পাখিটা। দিনে দুবার ভাটার সময় পানি জমে যাওয়া গর্তগুলোর কাছে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। প্রথম আলাপেই ভিকি বলেছে রানাকে, বাকি সময়টা ঠিক ওইখানটাতে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। খাবার দিতে দেরি হয় কেন, আরো বেশি খাবার দিই না কেন। হয়তো ভাবে ডানা থাকলে অনেক বেশি খাবার ধরে খেতে পারত। খাবার কম পড়ে ওটার, রানা জিজ্ঞেস করেছে। ওর তাই ধারণা, কিন্তু আমাদের তো তা মনে হয় না। দাদি তো সারা দুপুরই কাটান ওটার সঙ্গে, পানিতে ছিপ ফেলে বসে থাকেন পাথরের ওপর। আমাদের পারিবারিক পাখি, আপনারও বন্ধু হবে যতক্ষণ খাবার দেবেন। যেই দেয়া বন্ধ করবেন শত্রুরও অধম, আমাদেরকেও ছাড়ে না। অপেক্ষাকৃত দুটো ছোট বোটের, একটা ওয়েইলার আর একটা ম্যাকো, মাঝের ফাঁক দিয়ে বোট ঢুকিয়ে দিল বিগ। সবগুলো বোটের মালিক ও। লাফ দিয়ে ডকে নামলো ভিকি। বোটের দড়ি দড়াগুলো বাঁধলো ডকের খুঁটিতে। রানা আর বিগও নামলো। ভিকি গেল পাখিটাকে খাবার দিতে। রানা ও বিগ পাহাড়ি পথ ধরে এগোলো বাড়ির দিকে। 3 বছর আগে দ্বীপটা লিজ নিয়েছিল রানা। তার আগে প্রায় 100 বছর ধরে একটা পারিবারিক সম্পত্তি ছিল এই অসপ্রি আইল্যান্ড। 5টা বিল্ডিং বানানোর অনুমতি ছিল স্থানীয় প্রশাসনের। তাদের আশঙ্কা, এর বেশি বানাতে গেলে চাপ সইতে পারবে না ছোট্ট এই দ্বীপ। কিন্তু 4 প্রজন্ম পরে ওই এক পরিবারেরই এত বেশি মানুষ হয়ে গেল, 5টা বাড়িতে আর কুলালো না। একে অন্যের কাছে নিজের অংশ বিক্রি করে মেইনল্যান্ডে সরে গিয়ে দ্বীপের লোক সংখ্যা কমানোর চেষ্টা করলো কয়েকটি পরিবার, কিন্তু তারপরেও রয়ে গেল মেলা লোক। বাকিরা কেউ আর কারো কাছে বেচতে রাজি হলো না। জটিলতা বাড়তে থাকলো। মূল ভূখণ্ড ও বন্দর থেকে কয়েক মাইল দূরে 35 একরের এই দ্বীপটা খুব লাভজনক হতে পারে ভেবে সেভাবেই এটার কর নির্ধারণ করেছিল স্থানীয় প্রশাসন। গত 2 দশকে সেই কর 2বার বাড়ানো হয়েছে। প্রথমে দ্বিগুণ, তারপর তার দ্বিগুণ, বছরে $10,000। দ্বীপের বাসিন্দারা হিসেব করে দেখল, এর চেয়ে অনেক কম টাকায় ন্যান্টাকেট কিংবা মার্থাস ভিনিয়ার্ডের মতো দামি জায়গায় বাড়ি ভাড়া করে থাকা যায়। দ্বীপটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। কর্তৃপক্ষের ভ্যালুয়েশনে যে দাম ধরা হয়েছে সেই দামে কেউ কিনতে রাজি হলো না। শেষের দর আদায়কারীদের ওপর এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্যই যেন মূল দামের অর্ধেক দামে স্থানীয় ব্যাংকের কাছে দ্বীপটা মর্টগেজ রেখে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে দ্বীপ ছেড়ে চলে গেল সবাই যে যার মতো। দলিলপত্র, করের বোঝা সব ব্যাংকের ঘাড়ে চাপিয়ে দিয়ে। ব্যাংক যখন ব্যাপারটা বুঝতে পারল, নিলামে তুলে দ্বীপ বিক্রি করা ছাড়া কিছুই আর করার নেই তখন তাদের। কিন্তু নিলামেও কিনতে রাজি হলো না কেউ। শেষে লিজ দেওয়ার কথা ভাবলো ব্যাংক। পত্রিকায় বিজ্ঞাপন দিল। রানা ইনভেস্টিগেশন এজেন্সির নিউ ইয়র্ক শাখায় কাজে এসে সেই বিজ্ঞাপন চোখে পড়ল তার। তিমি ও হাঙর গবেষণার সুপ্ত বাসনাটা নড়ে চড়ে উঠল মনের ভেতর। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কথা বলে দ্বীপটা দেখতে এলো। বিগ ও ভিকি তখন দ্বীপে ছিল না। বিগ গিয়েছিল মাছ ধরতে আর ভিকি স্কুলে। 35 একর জুড়ে ঝোপ জঙ্গল ও পাথুরে টিলাটক করে ভর্তি সৈকতওয়ালা নির্জন দ্বীপটার এমন কোনো আকর্ষণ নেই যে হোটেল বা বোর্ডিং হাউস বানিয়ে টুরিস্টদের ভাড়া দিয়ে ব্যবসা করা যায়। পৌর সুযোগ সুবিধাও নেই। মোট কথা বাণিজ্যিকভাবে কাজে লাগানোর কোনো সুযোগই নেই। তবে রানার খুব পছন্দ হলো। ওর মনে হলো মাঝে মাঝে ছুটিতে বেড়াতে আসা
আর সেই সুযোগে ইচ্ছে মতো সাগরে ঘুরে বেড়ানোর জন্য, তিমি, হাঙর, অক্টোপাসের আচরণ দেখার জন্য অস্প্রি আইল্যান্ডই আদর্শ জায়গা। খুব অল্প টাকাতেই ওকে লিজ দিতে রাজি হয়ে গেল ব্যাংক। আর কিছু করারও ছিল না অবশ্য তাদের। কিন্তু লিজের টাকা জমা দিতে যেদিন ব্যাংকে গেল রানা, সেদিনই বাঁধল বিপত্তি। ব্যাংক কর্মকর্তার অফিসে বসে আছে ও। হুড়মুড় করে ঘরে ঢুকলো এক বিশাল দেহী লোক, রীতিমতো দৈত্য একটা, সঙ্গে 9-10 বছরের একটা ছেলে। রানাকে দেখেই কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল দৈত্যটা, কে আপনি মিস্টার? এত বড় সাহস, আমাদের দ্বীপ কেড়ে নিতে চান? অবাক হয়ে লোকটার দিকে তাকালো রানা। ব্যাংক কর্মকর্তা পরিচয় করিয়ে দিলেন, উনি মিস্টার হ্যারি ওয়াগনার। ওর পূর্বপুরুষেরাই এই দ্বীপের মালিক ছিলেন। ছিলেন মানে? চেঁচিয়ে উঠল দৈত্য, এখন কি নেই নাকি? লিজ দেবেন আগে জানাননি কেন আমাদের? 3-3 বার জানিয়েছি, আপনারা গা করেননি। যাই হোক, এখন করছি। এই যে আমি টাকা নিয়ে এসেছি, লিজের প্রথম কিস্তি। দ্বীপটার কাগজপত্র আমার আর আমার ফুপুর নামে করে দিন। প্রথম কিস্তি মানে? পুরো টাকা একবারে দেওয়ার সাধ্য নেই আমাদের, আপনি ভালো করেই জানেন তা। 10 কিস্তিতে ভাগ করে দেব। সরি মিস্টার ওয়াগনার, মাথা নাড়লেন কর্মকর্তা। দেরি করে ফেলেছেন, সেটা এখন আর সম্ভব না। কাগজপত্র সব মিস্টার রানার নামে করা হয়ে গেছে। তাছাড়া পুরো টাকা তিনি একবারেই শোধ করে দিয়েছেন। আপনাকে নিতে হলে 99 বছর অপেক্ষা করতে হবে। 99 বছর? ইয়ার কি পেয়েছেন? সব রাগ রানার উপর গিয়ে পড়ল দৈত্যের। তাকালো তার দিকে। আপনি আমাদের ভাত মারতে এসেছেন কেন মিস্টার? ভালো চান তো টাকা পয়সা সব ফিরিয়ে নিন। কাগজপত্রগুলো আমার আর ফুপুর নামে করাবো। আপনি ওর উপর জোর খাটাতে পারেন না মিস্টার ওয়াগনার, রানার হয়ে জবাবটা দিলেন ব্যাংক কর্মকর্তা। খুব পারি, গোয়ারের মতো বলল ওয়াগনার। এই বিদেশির চেয়ে আমাদের দাবি অনেক বেশি। উঠে দাঁড়ালো রানা। শান্ত হন মিস্টার ওয়াগনার, আপনাদের দ্বীপ আপনাদেরই থাকবে। আমি শুধু... খপ করে এক হাতে রানার কোটের ল্যাপেল ধরে জোরে একটা ঝাঁকি দিল বিগ। কিছুটা শিক্ষা দিতে হবে, নাকি মানে মানে কেটে পড়বেন? কিছু না বলে মাথাটা শুধু এপাশ ওপাশ নাড়ল রানা। এই কি হচ্ছে এসব? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ম্যানেজার। দেখুন মিস্টার ওয়াগনার, ব্যাংকের মধ্যে মারপিট। আরো অনেক লোক এসে বাধা দেওয়ার আগেই হ্যাঁচকা টানে রানাকে শুনে তুলে মেঝের উপর আছড়ে ফেলল বিগ। মেঝেতে পড়েই লাথি চালালো রানা বিগের হাঁটুর পেছন দিকে। হাঁটু ভাঁজ হয়ে গেলে বসে পড়ল বিগ তার বিশাল দেহ নিয়ে। এমন সময় পাঁজরে এসে লাগলো রানার জোড়া পায়ের লাথি। বার 2 ডিগবাজি খেয়ে উঠে দাঁড়ালো বিগ। এদিকে রানাও উঠে দাঁড়িয়েছে। 6 ফুট দূর থেকেই দুহাত সামনে বাড়িয়ে ঝাঁপ দিল বিগ। টুটির টিপে মারবে রানাকে। ব্যাংকের লোকেদের বিস্ময়ে বিস্ফারিত চোখের সামনে বিগের হাত দুটো ধরে ফেল রানা। তারপর অতি সাবলীল ভঙ্গিতে বসে পড়ল মেঝেতে। বিগ যখন ভাবছে কাবু করা গেছে ব্যাটাকে, ঠিক তখনই অনুভব করলো ওর পেটে এসে ঠেকেছে রানার ভাঁজ করা 2 পায়ের জুতোর সোল। প্রচন্ড বেগে পা দুটো ছুঁড়ল রানা উপর দিকে। শূন্যে উঠে গেল মিস্টার বিগের বিশাল শরীর। পুরো একটা পা ঘুরে ধরাস করে পড়ল চিত হয়ে। জোর ঝাঁকি সামলে নিয়ে মাথা ঘুরিয়ে পেছন চেয়ে দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে বিদেশি লোকটা। একটা হাত বাড়িয়ে দিয়েছে করমর্দনের জন্য। কয়েকজনের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালো ওয়াগনার। রানা বুঝলো যতটা না কাহিল হয়েছে তার চেয়ে ভান করছে বেশি। মিটমাট করিয়ে দেওয়ার একটা সুযোগ এসেছে মনে করে বিগের হাত ধরে টেনে আনলেন ম্যানেজার রানার কাছে। হাত মিলিয়ে নিন মিস্টার, বললেন তিনি। গোলমালটা আপনি বাঁধিয়েছেন, প্রয়োজন হলে কোর্টে সাক্ষ্য দেব আমরা। ওহো, পরিচয়টাই তো সারা হয়নি এখনো, হেসে বলল রানা। হাত বাড়িয়েই রেখেছে। আমি মাসুদ রানা। বিশ্বাস করুন, আমার জন্য আপনাদের কোনো ক্ষতি... খপ করে রানার হাতটা চেপে ধরল দৈত্য। ব্যঙ্গের হাসি ফুটল মুখে। এইবার বিশাল থাবায় চেপে গুঁড়ো করে দেবে বেয়ারা লোকটার আঙুলগুলো। নিচু গলায় বলল, টাকাগুলো ফিরিয়ে নিন মিস্টার রানা। আবার মাথা নাড়ল রানা। ওয়াগনারের উদ্দেশ্য টের পেয়েছে রানাও, এবং সেজন্য প্রস্তুত। হাসি ফুটল ওর মুখেও।
রানার হাতে চাপ দিতে গিয়ে চমকে উঠল দৈত্যটা। উধাও হয়ে গেছে ব্যঙ্গের হাসি। যন্ত্রণায় বিকৃত হয়ে যেতে চাইছে মুখ। বিস্মিত চোখে তাকালো রানার মুখের দিকে। ওর হাতটায় এত শক্তি থাকে কি করে? ওর অর্ধেক ওজনের এক লোক ওকে এত ব্যথা দিতে পারে? বিশ্বাসই করতে পারছে না যেন। অবাক হয়ে গেছেন ব্যাংক কর্মকর্তা। বিস্ময়ে হাঁ হয়ে গেছে কর্মচারীরা। কিশোর ছেলেটাও অবাক। ওর বাবাকে পরাস্ত করতে পারে কেউ? কল্পনাতেও ছিল না ওর। রানা চাপ আরেকটু বাড়ালে ভাঙতে শুরু করবে ওয়াগনারের হাতের হাড়। অন্য যে কেউ হলে আর্তনাদ করতো এতক্ষণে। ব্যথায় বিকৃত হয়ে যেত মুখ। কিন্তু ভাবান্তর নেই দৈত্যের মুখে। কোনো শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে। অপরিসীম সহ্য শক্তি। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে নিল কিশোর ছেলেটা। এগিয়ে এসে রানার হাত ধরল ও। ছেড়ে দিন আঙ্কেল, বাবা আর কোনো ঝামেলা করবে না। ছেলেটার অনুরোধ শোনা মাত্র বিগের হাতটা অল্প একটু ঝাঁকিয়ে ছেড়ে দিল রানা। বলল, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার ওয়াগনার। রানা ছেড়ে দিতেই বাবার হাত ধরে টানলো ছেলেটা। চলো বাড়ি যাই। এক হাত ডলতে ডলতে বেরিয়ে গেল দৈত্য ব্যাংক থেকে। ফেরিবোটে আবার ওয়াগনার ও সেই ছেলেটার সঙ্গে দেখা হলো রানার। অসপ্রি আইল্যান্ডে চলেছে ওরা। 20-22 জন যাত্রী। আশপাশের দ্বীপগুলোতে নেমে গেল কয়েকজন। বোটের সামনের দিকে দাঁড়িয়ে আছে রানা। যেচে এসে নিজের পরিচয় দিল ছেলেটা। আঙ্কেল, আমি ভিকি। হেসে ওর কাঁধে হাত রাখলো রানা। তুমি খুব বুদ্ধিমান ছেলে ভিকি। কোন ক্লাসে পড়ো? ভিকিও হাসল। আলাপ জমে যেতে দেরি হলো না। দূরে দাঁড়িয়ে বাঘের দৃষ্টিতে রানাকে দেখছে ওয়াগনার। হয়তো ভাবছে ধাক্কা দিয়ে লোকটাকে পানিতে ফেলে দেবে কি না। আপদ বিদেয় হয় তাহলে। রানা ওর মনের কথা টের পেয়ে মুচকি হাসল। ঠিক এই সময় বাম দিকের পানিতে একটা বিশাল ত্রিকোণ পাখনা ভেসে উঠল। 50 গজ দূরে মস্ত এক হাঙর। শক্তিশালী লেজের কয়েক ঝাপটায় চলে এলো ওর ফেরিবোটের 20 গজের মধ্যে। ভালো করে দেখবে বলে এক দৌড়ে বোটের কিনারে গিয়ে দাঁড়ালো ভিকি। প্রচন্ড এক হাঁক ছেড়ে সাবধান করলো ওকে ওয়াগনার। আরো কয়েকজন যাত্রী চেঁচিয়ে উঠল। অন্যমনস্ক ছিল রানা। চেঁচামেচি শুনে তাকালো ওয়াগনারের দিকে। এমন সময় আচমকা বড় একটা ঢেউ এসে দুলিয়ে দিল ফেরিবোট। লোকটার চোখে নিখাদ আতঙ্ক দেখে ওর দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফিরিয়ে দেখলো রানা। দুহাত দুপাশে তুলে তাল সামলাবার চেষ্টা করছে ভিকি, কিন্তু পারল না। ভারসাম্য হারিয়ে ঝপাত করে পড়ে গেল পানিতে। ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে ভিকি। আকাশ ফাটিয়ে চিৎকার দিল ওয়াগনার। মূর্তির মতো জমে গেছে যাত্রীরা। কি করবে বুঝে উঠতে পারছে না। ধরেই নিয়েছে চোখের সামনে দেখতে হবে ছেলেটার অকাল মৃত্যু। হাঙরটার দিকে তাকালো রানা একবার। সামনে শিকার দেখে দ্রুত এগিয়ে আসছে ওটা। বোট থামাতে থামাতে বেশ কয়েক গজ পিছিয়ে পড়ল ভিকি। সাঁতার কেটে ফেরির কাছে আসতে পারবে না, তার আগেই ধরে ফেলবে হাঙর। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে পানিতে ঝাঁপ দিল রানা, কেউ কিছু বুঝে ওঠার আগেই। ঢেউয়ের মধ্যে ভিকি কাছে পৌঁছে ওকে ধরতে কিছুটা সময় লাগলো ওর। ততক্ষণে 5 গজের মধ্যে পৌঁছে গেছে হাঙর। ওয়াগনারের চিৎকার শুনেই ফেরিবোট থামিয়ে দিয়েছিল পাইলট। এবার রিভার্স গিয়ার দিল। কিনারে এসে দাঁড়িয়েছে ওয়াগনার। কি করবে বুঝে উঠতে পারছে না। সেও ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু তাহলে 3 জনেই বিপদে পড়বে। এক মুহূর্ত দ্বিধা করে হাত বাড়ালো নিচের দিকে। চেঁচিয়ে বলল, মিস্টার রানা, এদিকে এদিকে। ঢেউয়ের সঙ্গে লড়াই করে ভিকিকে নিয়ে যখন ফেরির কিনারে পৌঁছলো রানা, হাঙরটা আর মাত্র 2 গজ দূরে। ফিরে তাকানোর সময় নেই ওর। ভিকিকে ওয়াগনারের বাড়ানো হাতের দিকে উঁচু করে ধরল। এক হাতে ভিকির হাত চেপে ধরল ওয়াগনার। বলল, আপনার হাতটা দিন জলদি। এতক্ষণে ফিরে তাকালো রানা। হাঙরটা পৌঁছে গেছে। কামড় বসানোর জন্য কাত হয়ে যাচ্ছে এক পাশে। সেদিকে তাকিয়ে যেন স্বয়ংক্রিয়ভাবেই হাত উঁচু করে দিল। টের পেল কবজি চেপে ধরছে শক্তিশালী একটা থাবা। 2 হাতে দুজনকে ধরে একসঙ্গে বোটে টেনে তুলল ওয়াগনার। শিকার ফসকে যাচ্ছে দেখে লাফ দিল হাঙর। মাথা উঁচু করে
কামড়ে ধরতে চাইল রানার পা, কিন্তু পারল না। নাগালের বাইরে চলে গেছে শিকার। ফেরিবোটের গায়ে ধাক্কা খেয়ে ফিরে গেল হাঙরটা। বড়ই হতাশ হয়েছে। রানাকে অবাক করে দিয়ে হাও মাও করে কেঁদে উঠল বিশাল দৈত্য। বুকে জড়িয়ে ধরে আছে একমাত্র সন্তানকে। একটু সামলে নিয়ে রানার দিকে হাত বাড়িয়ে দিল ওয়াগনার। মুখে হাসি, চোখে পানি। মিস্টার রানা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজ ওকে না বাঁচালে। ভিকির দিকে তাকালো ও, আবার ফিরল রানার দিকে। আমাকে বিগ বলে ডাকবেন। বিগ ও ভিকির সঙ্গে দ্বীপে নামলো রানা। পথ দেখিয়ে রানাকে নিয়ে চলল ভিকি। সব ঘুরিয়ে দেখাবে। মূল বাড়িটা ছাড়াও আরো 4টে বিল্ডিং আছে দ্বীপে। একসময় এগুলো সব বসত বাড়ি ছিল। রানা ভাবছে মেরামত করে এখন একটাকে করা যাবে ল্যাবরেটরি, আর দ্বিতীয়টাকে স্টোর রুম। তৃতীয়টা আপাতত আগের মতোই রেখে দেয়া হবে। পরে ভেবে দেখা যাবে কিছু করা যায় কি না। 4টে বিল্ডিং এর সবচেয়ে ছোটটা রয়েছে পাহাড়ের মাথায়। লিভিং রুম থেকে সমস্ত আসবাবপত্র বের করে ফেলে এটাকে ওর কাজের ঘর বানিয়েছিল বিগ। কার্পেট সরিয়ে মেঝেতে টাইলস বসানো হয়েছে। দেয়ালগুলোতে নতুন প্লাস্টার। ঘরের ঠিক মাঝখানে মেঝেতে বোল্ট দিয়ে আটকানো 12 ফুট লম্বা ও 6 ফুট উঁচু একটা সিলিন্ডার বসানো হয়েছে। এক প্রান্তে একটা গোলাকার হ্যাচ, মাঝখানে ছোট একটা পোর্ট হোল। সিলিন্ডার থেকে কিছু প্লাস্টিকের নল আর বৈদ্যুতিক তার বেরিয়ে গিয়ে যুক্ত হয়েছে দেয়ালে বসানো কন্ট্রোল প্যানেলে। সিলিংয়ে কয়েকটা 40 ওয়াটের ফ্লোরোসেন্ট টিউব লাগিয়ে ঘরে আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘরটা ডিকম্প্রেশন চেম্বার, আর সিলিন্ডারের মতো জিনিসটা ডিকম্প্রেশন মেশিন। গভীর সাগরে ডুব দিতে গিয়ে কেউ নাইট্রোজেন বেন্ডে আক্রান্ত হলে এই মেশিনে ভরে চিকিৎসা করিয়ে সারিয়ে তোলা যায়। খুব সস্তায় বিক্রি করে দিচ্ছিল নেভি। ভবিষ্যতের কথা ভেবে কিনে নিয়েছে বিগ। এদিকে ট্যুরিস্ট বাড়লে মাছ ধরা ব্যবসার পাশাপাশি ডাইভিং ব্যবসা খোলারও ইচ্ছে ছিল ওর। বাড়িটাকে নতুন করে সাজানোর উদ্দেশ্যও ডাইভিং ব্যবসা, ট্যুরিস্ট এলে যাতে থাকতে পারে। সব ঘুরে দেখে মূল বাড়িতে ফিরে এলো ভিকি ও রানা। ভিক্টোরিয়ান চেহারার 22 কামরার একটা পুরনো বাড়ি এটা। কাঠামো বদল না করে প্রাচীন জরাজীর্ণ বিল্ডিংটাকে মেরামত করে নতুনভাবে সাজানো যাবে, রান্না ভাবল। শোবার ঘর, বসার ঘর, খাবার ঘর, অফিস কাম লাইব্রেরি, যোগাযোগের জন্য রেডিও রুম, সবকিছুর ব্যবস্থা হওয়ার পরেও অনেকগুলো ঘর খালি পড়ে থাকবে। দ্বীপটার মতোই বাড়িটাও খুব পছন্দ হয়ে গেল ওর। অফিস কাম লাইব্রেরি ঘরটা বিশাল, উঁচু ছাদ, খোলামেলা। বড় ফায়ার প্লেস আছে, আর আছে বড় বড় ফ্রেঞ্চ ডোর। জানালা দিয়ে ফিশার আইল্যান্ড দেখা যায়। পরিষ্কার দিনে দূরের লং আইল্যান্ডও চোখে পড়ে। মিসেস মেলভিলের সঙ্গে দেখা করতে গেল রানা, সঙ্গে ভিকি ও তার বাবা। রান্নাঘরে কাজ করছিলেন। একটা চোখ টিভির ওয়েদার চ্যানেলের দিকে। সাড়া পেয়ে ফিরে তাকালেন। ওয়াগনার ও ভিকির সঙ্গে রানাকে দেখে কুঁচকে গেল ভুরু। মিসেস মেলভিলের বয়স 62, বিধবা, নিঃসন্তান। দ্বীপের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যা, বিগের ফুপু। এই দ্বীপেই জন্মেছেন। পরিবারের লোকেরা দ্বীপ ছেড়ে চলে গেলেও তিনি যাননি। বিগ ও ভিকিকে নিয়ে থেকে গিয়েছিলেন। ভিকি ওয়াটারবোরোর স্কুলে পড়ে, হোস্টেলে থাকে, ছুটিতে দ্বীপে চলে আসে। আর ওর বাবা বিগ ওয়াগনার 3টে বোট নিয়ে মাছের ব্যবসা চালায়। ভিকি পরিচয় করিয়ে দিল। দাদি, রানা আঙ্কেল। তার মানে লিজ নিতে পারিসনি? ভাইপোর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন মিসেস মেলভিল। মাথা নাড়ল ওয়াগনার। ও, তাহলে বিদেশি লোকটার হাতেই ছেড়ে দিলি বাপদাদার ভিটে? তারপর আর কোনো কথা না বলে রান্না ফেলে জিনিসপত্র গোছাতে শুরু করলেন। মস্ত রান্নাঘরের তাকে সাজানো রয়েছে রান্না ও পরিবেশনের সমস্ত সরঞ্জাম। সপ্তদশ থেকে শুরু করে অষ্টাদশ শতকের গোড়ার দিকে তৈরি জিনিস সব, মিউজিয়াম কোয়ালিটি। তার মধ্যে রয়েছে ডিশ, প্ল্যাটার, মগ, অনেক বড় বড় বোতল, বাসনকোসন, বাটি, কাপ পিরিচ, মোমদানি। হেসে এগিয়ে গেল রানা। কি ব্যাপার আন্টি, জিনিসপত্র গোছাচ্ছেন যে? নিজের বাড়ি ছেড়ে চলে যাবেন? কাঁধের ওপর দিয়ে ফিরে তাকালেন মিসেস মেলভিল। থাক, আর ন্যাকামি করতে হবে না। দ্বীপ থেকে আমাদের তাড়ানোর ব্যবস্থা করে এলে
তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আমার ভাইপোর চেয়ে তুমি ছোট। না না, মনে কি করব, তুমিই তো বলবেন আন্টি। ঘুরে দাঁড়ালেন মিসেস মেলভিল। কুঁচকে মেললেন ভুরু। মুখে মিষ্টি কথার তো ফুলঝুরি দেখছি, নাকি এটা ভরং? একেবারেই না, যা বলি সরাসরি সহজ করেই বলি। ভরং ফরং কিংবা ন্যাকামি আপনার মতো আমারও ভালো লাগে না। শুনুন, যে কারণে আপনার ভাইপোর রাগ করেছিল আমার ওপর, আপনি রাগ করছেন, আসলে সেটা কোনো ব্যাপারই নয়। এ বাড়ি, এ দ্বীপ আপনাদের ছিল, আপনাদের আছে, আপনাদেরই থাকবে। আমি লিজ নিয়েছি, তাতে কি? আমাকেও আপনার আরেক ভাইপো মনে করুন না, তাহলেই তো মিটে যায় সব ঝামেলা। মিসেস মেলভিলের কোঁচকানো ভুরু স্বাভাবিক তো হলোই না, আরো বেশি কোঁচকালো। তোমার মিষ্টি মিষ্টি কথার মধ্যে কি গূঢ় উদ্দেশ্য লুকিয়ে আছে বলো তো হে বাপু। আর কি ক্ষতি করবে আমাদের? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আগে বলো শুনি, কেন বিশ্বাস করব? কি কাজ করো তুমি? এই দ্বীপ নিয়ে কি করবে? আসলে কি কাজ করি সেটা খুবই গোপনীয়, কাউকে বলা যাবে না। তবে সেটা সরকারি কাজ, অন্যায় বা অসৎ কিছু নয়, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আর দ্বীপ নিয়ে কি করব? অ্যাডভেঞ্চার, সাগর, তিমি, হাঙর, এগুলো খুব ভালো লাগে আমার। দ্বীপটা লিজ নিলাম, বছরে 2 বছরে একবার এখানে এসে সাগরের খোলা হাওয়ায় বেড়াবো বলে। সাগর দেখব, ডুব দিয়ে সাগরের প্রাণী দেখব, পাখি দেখব, কিছু গবেষণা করব। কিন্তু এর জন্য গোটা দ্বীপ দখলের কি দরকার ছিল? আমাদের কাছে এসে বললেই তো হতো, থাকতে কি দিতাম না? তা দিতেন, কিন্তু আপনারাই তো দ্বীপের মালিক হতে পারছিলেন না। আমাকে দিতেন কি করে? ওরা ইনস্টলমেন্টে রাজি নয়। আমি না নিলে অন্য কাউকে দিয়ে দিত ব্যাংক। তখন কি করতেন? চলে যেতাম, এখন যেমন যাচ্ছি। আবার জিনিসপত্র গোছাতে শুরু করলেন মিসেস মেলভিল। আমার একটা কথা আন্টি, নিজেই ভেবে দেখুন। এই দ্বীপ ছেড়ে চিরকালের জন্য চলে যাবেন, কোনোদিন আর ফিরবেন না, থাকবেন না, জঙ্গলে ঘুরবেন না, এখানকার সৈকতে হাঁটবেন না। জন্মের পর থেকে এতকাল এই দ্বীপে কাটিয়ে এখন এই বয়সে আর কোথাও গিয়ে কি শান্তি হবে আপনার? হবে না, কিন্তু কি করব? আপনার বকটাকে খাবার দেবে কে? এতক্ষণে মোক্ষম অস্ত্র ছাড়ল রানা। অন্য কোনোখানে নিয়ে গিয়ে মনে হয় না বাঁচাতে পারবেন, ওটাই বা যেতে রাজি হবে কেন? থমকে গেলেন মিসেস মেলভিল। কিন্তু তাই বলে অন্যের জায়গায় থাকবোই বা কেন আমরা? শুনুন, এটা অন্যের জায়গা নয়, আপনাদেরই জায়গা। আমি কথা দিচ্ছি, কোনোদিন আপনাদের কোনো কাজে বাধা দেব না। যেভাবে যা চলছিল সেভাবেই চলবে। আপনার ভাইপোর মাছ ধরার ব্যবসাও চলবে। ছুটি পেলে মাঝে মাঝে আমি এসে যে কদিন থাকি, 2-3 বছরে হয়তো 1-8 বার, সে কদিন না হয় আমার কিছুটা অত্যাচার মেনেই নিলেন। আমাকে পেইং গেস্ট হিসেবে 7-8টা দিন সহ্য করতে পারবেন না? আপনি চলে গেলে আমার খাওয়া দাওয়ার কি হবে? 7 দিন কি আমি না খেয়ে থাকবো? আপনারা থাকলে দ্বীপটা ভালো থাকবে। ব্রিগের বোটগুলো তখন কিছুদিনের জন্য ভাড়া নিতে পারবো। তার কিছুটা সময়ও হয়তো আমি নিতে চাইব। আমাকে নিয়ে সাগরে ঘোরার জন্যে হাঙর, তিমি আমি দেখব। অবশ্যের জন্যে উপযুক্ত সম্মানই দেব। আর বোটের তেল ও অন্যান্য খরচ খরচা সব আমার। করুণা কি চাই আমরা? নরম হলেন না মিসেস মেলভিল। ভাইপোর দিকে তাকালেন। হা করে দেখছিস কি? জিনিসপত্র গুছিয়ে নে, নাকি অন্যের দয়ার উপর? তুমি ভুল করছো দাদি, বাধা দিল ভিকি। রান্না আঙ্কেলের কথা শুনলেই সব দিক থেকে ভালো হবে। ও, তুইও? আগে সব শোনো তো। অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল ভিকি। ব্যাংকে ঢোকার পর থেকে ওকে হাঙুরের মুখ থেকে উদ্ধার করা পর্যন্ত সব ঘটনা দাদিকে খুলে বলল ভিকি। ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাক থেকে নামানো জিনিসগুলো আবার আগের জায়গায় সাজিয়ে রাখতে শুরু করলেন মিসেস মেলভিল। রানার দিকে তাকিয়ে বললেন, এই জন্যেই তাহলে জামা কাপড়ের এই হাল, ভিজে একেবারে। হাঁ করে দেখছো কি? কাপড় ছাড়ো, হাত মুখ ধোও। খিদে টিদে পাইনি নাকি? এতক্ষণে হাসি ফুটল রানার মুখে। ব্যস্ত হয়ে বলল, পাইনি মানে? পেটের মধ্যে ছুঁচো দৌড়ঝাঁপ করছে। ভিকি, বাথরুমটা কোন দিকে দেখাও তো ভাতিজা। 3 বছর আগের কথা ভেবে মুচকি হাসল রানা। অফিসে ঢুকলো। দ্বীপে এলে এই ঘরটাতেই কাটে ওর বেশিরভাগ সময়। 3 বছর আগের মতোই বাসন পেয়ালা ধুচ্ছিলেন মিসেস মেলভিল।
একটা চোখ টিভির ওয়েদার চ্যানেলের দিকে। পায়ের শব্দে ফিরে তাকালেন। মর্নিং আন্টি, হাসি মুখে রানা বলল। এতক্ষণে মর্নিং? মিসেস মেলভিল জবাব দিলেন। সকাল তো সেই কখন শেষ হয়ে গেছে। হাঙরের পিছু নিয়েছিলে নাকি? নিয়েছিলাম, কিন্তু সাগরের নিচে কিসে যেন আটকে গেছে সেন্সরটা। কি আর করব, ফিরে এলাম। ভিকি আর ওর বাপ কই? ভিকি ওয়ানউইংকে খাওয়াচ্ছে। বিগ গেছে ডিকম্প্রেশন চেম্বারে গ্যাস ট্যাঙ্ক ভরতে। ডাইভিং ইকুইপমেন্ট নিয়ে আবার বেরোবো। সেন্সরটা তুলে নিতে পারলে হাঙরটাকে খুঁজে বের করার চেষ্টা করব। স্যান্ডউইচগুলো যে বানিয়ে দিয়েছিলাম, খেয়েছো? খাবো না মানে? এত ভালো স্যান্ডউইচ না খেয়ে ফিরিয়ে আনবো? রানা হাসল। আরও থাকলেও খালি বাটি ফেরত আসত। বিগ রাক্ষসটা নিশ্চয়ই বেশিরভাগ সাবার করে দিয়েছে। আরে না, ভিকি আর আমি আছি না। ও আমাদেরকে প্রতিযোগিতায় হারাতে পারেনি। আসলে কারোর ভাগেই কম পড়েনি। প্রসঙ্গটা পাল্টে জিজ্ঞেস করল, আবহাওয়ার খবর কি? সামান্য বৃষ্টি হবে হয়তো, তাতে ব্যাঙের মোজাও ভিজবে না, জবাব দিলেন আন্টি। তবে পুয়ের তৈরি করতে একটা বিপজ্জনক নিম্নচাপ তৈরি হচ্ছে। ঝড়কে ভীষণ ভয় পান মিসেস মেলভিল, রানা জানে। সেই জন্যেই সব সময় টেলিভিশনে আবহাওয়ার খবর দেখেন। তার 3 বছর বয়সে নিউ ইংল্যান্ডে আঘাত হানে ভয়ঙ্কর হারিকেন, তছ নছ করে দেয় সব। প্রচণ্ড ঝড় আস্ত বাড়িঘর উড়িয়ে নিয়ে সাগরে ফেলে, এটা তিনি মনে করতে পারেন। এই দ্বীপে থাকার সময় আরও প্রায় 8 ডজন বড় ঝড়ের কবলে পড়েছেন তিনি। শেষ যে বড় ঝড়টার কবলে পড়েন, ওটার নাম হারিকেন বব। বিশাল বিশাল গাছ উপড়ে তুলে উড়িয়ে নিয়ে গিয়েছিল। সাগর থেকে তুলে এনে দ্বীপে ফেলেছিল একটা মস্ত বড় ফিশিং বোট। যা ভয় পেয়েছিলাম, বলেছেন তিনি। ঝড়টা আসছে জানলে আগে থেকেই সতর্ক হতে পারতাম, মেইনল্যান্ডে চলে যেতে পারতাম। তবে এরপর আর ঝুঁকি নিইনি, ধার করে ডিশ কিনেছি। তার মানে আবহাওয়া নিয়ে আপাতত চিন্তা নেই। মিসেস মেলভিলকে জিজ্ঞেস করলো রানা, আমার কি কোনো খবর আছে? ফ্যাক্স, টেলিফোন? একটা ফ্যাক্স এসেছে আর একটা টেলিফোন। টেলিফোনটা কার? বলল সোহেল নামটা বলতেই নাকি চিনতে পারবে। মুচকি হাসলো রানা, ফোনের দিকে এগোলো। রিসিভার তুলে ডায়াল করলো সোহেলকে। একবার রিং হতেই রিসিভার তোলা হলো ওপাশ থেকে। রানা বলল, এই শালা, খোঁচাখুচি করছিস কেন? আমি না, ওটা করছেন তোর বাপ। বুড়ো ফোন করেছিল, তোকে না পেয়ে প্রচুর ধমক ধামক, যেন সব দোষ আমার। আমি যখন বললাম পাওনা ছুটি নিয়ে অস্প্রি আইল্যান্ডে গেছিস, টেলিফোনে গলা শুনেই বুঝলাম চেয়ার থেকে উঠে রাগে নাচতে আরম্ভ করেছেন। এই শালা, আমি না বলে এসেছি তোকে ফোন করলে বলবি শরীর ভালো না, বিশ্রাম নিচ্ছি। বললে কি আর শোনে? আমার মুখ থেকে ঠিকই কথা বের করে নিয়েছে, বোধহয় খুব জরুরি। যত জরুরিই হোক, আমি এখন আসতে পারবো না। বহুকাল বাদে একটা মজার কাজ পেয়েছি। প্লিজ দোস্ত, সোনা ভাই আমার, ম্যানেজ কর। দরকার হয় আমি তোকে দুলাভাই ডাকবো এখন থেকে। মেয়েটা কি খুব সুন্দরী? তা বলতে পারিস, তবে প্রেগনেন্ট হয়ে পড়েছে দোস্ত। এই সেরেছে। বুড়ো জানলে, বুড়ো জিজ্ঞেস করলে বলিস মেয়েটা 16 ফুট লম্বা, 1 টন ওজন। ইয়ার কি মারছিস নাকি? না না, সত্যি কসম। একটা মেয়ের এত ওজন? বিটলামি। ছাগল পেয়েছ আমাকে? ও একটা গ্রেট হোয়াইট শার্ক। হাঙরটার কথা খুলে বলল রানা। শুনতে শুনতে সোহেলও আগ্রহী হয়ে উঠল। ইস, এখানে কাজ না থাকলে আমিও তোর কাছে চলে আসতাম রে। দারুণ মৌজে আছিস, বোঝা যাচ্ছে। তাহলেই বোঝ। বোঝা ভাই বুড়োটাকে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। এদিকের খবর জানাস। আমিও হাঙরটার ব্যাপারে আগ্রহী হয়ে রইলাম। রিসিভার রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। হেলান দিল চেয়ারে। টেবিলে রাখা ফ্যাক্সের কাগজটা টেনে নিল। এই সময় মুখ কালো করে ঘরে ঢুকলো বিগ। কি হয়েছে জানতে চাইল রানা। কম্প্রেসরটা কাজ করছে না। প্রথমে ভেবেছিলাম সলিনয়েড গেছে, দেখলাম সলিনয়েড ঠিকই আছে। মনে হচ্ছে ইনজেক্টরে ময়লা, খুলে সাফ করতে সময় লাগবে। কালকের আগে হবে না। একটা ট্যাঙ্কেও গ্যাস নেই। সেন্সর তুলতে আজ আর বেরোতে পারছি না। হাঙরটা গেল। যাবে আর কোথায়? ঠিকই খুঁজে বের করব। আপনি অত চিন্তা করবেন না, মেরামতের ব্যবস্থা করুন গে।
বিগ বেরিয়ে গেল। ফ্যাক্সটার দিকে তাকালো রানা। ডক্টর ক্যারোলিন কিন নামে ক্যালিফোর্নিয়ার এক জীববিজ্ঞানী পাঠিয়েছেন। জানিয়েছেন ট্রেনিং দেয়া সি লায়নের সাহায্যে ধূসর তিমির ভিডিও ছবি তোলার মতো কঠিন একটা কাজকে সম্ভব করতে পেরেছেন তিনি। ভীষণ চঞ্চল আর লাজুক এই ধূসর তিমিরা কোনো মতেই মানুষকে কাছে ঘেঁষতে দেয় না। হাতে গোনা কয়েকজন ড্রাইভার ক্যামেরা দিয়ে ডুব দিয়ে বহু কষ্টে কিছু ছবি তুলতে পেরেছে। তবে সেসব ছবি এতটাই দূর থেকে তোলা, অস্পষ্ট ছায়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। ডুবুরির উপস্থিতিকে প্রাণীগুলোর আচার আচরণ স্বাভাবিক ছিল কিনা সেটাও বোঝার উপায় নেই ছবি দেখে। ডক্টর কিনের বিশ্বাস, সাগরে যেহেতু সি লায়নের সঙ্গে বসবাসে অভ্যস্ত এই তিমিরা কাছে ঘেঁষতে দিতে আপত্তি করবে না, নিজেদের স্বাভাবিক আচরণও বহাল রাখবে। আর তাই সি লায়নের মাথায় ক্যামেরা বেঁধে দিয়ে তিমির একেবারে কাছ থেকে ছবি তোলার বুদ্ধি করেছিলেন তিনি। কয়েকটা লায়নকে ট্রেনিং দিয়ে ছবি তুলতে পাঠিয়ে অসামান্য সাফল্য পেয়েছেন। ধূসর তিমির ওপর গবেষণার এই সাফল্য উদ্বুদ্ধ করেছে ডক্টর কিনকে। আরেক প্রজাতির তিমির ওপর বর্তমানে গবেষণা চালাচ্ছেন, আটলান্টিকের কুঁজো তিমি। অস্প্রি আইল্যান্ডে রানা সামুদ্রিক জীবজন্তু নিয়ে গবেষণা করছেন, এই খবর পেয়েছেন তিনি। হাঙর ও তিমি সম্পর্কে রানার লেখা কিছু অভিনব তথ্য পড়েছেন পত্রিকায়। চমৎকৃত হয়েছেন তিনি। নতুন তথ্য, নতুন আইডিয়া পেয়েছেন। উত্তরে পাড়ি জমানোর পথে প্রতি গ্রীষ্মে অস্প্রি আইল্যান্ডের পূর্ব দিক ঘেঁষে যায় কুঁজো তিমিরা। ডক্টর কিন জানতে চেয়েছেন সি লায়নের টিম নিয়ে এলে তাকে রানা কুঁজো তিমির ছবি তুলতে সাহায্য করতে পারবে কি না। তিনি জেনেছেন দ্বীপটা এখন রানার, তাই দ্বীপে থাকা, খাওয়া, বোট ভাড়া ইত্যাদির জন্য প্রতি মাসে $10,000 করে ফি দিতে চান। রানা রাজি থাকলে দেরি না করে জানাতে অনুরোধ করেছেন। ফ্যাক্সটা পড়ে ভাবতে লাগলো রানা, টাকা রানা নেবে না, কিন্তু সি লায়নের সাহায্যে তিমির ছবি তোলার অভিনব আইডিয়াটা কৌতূহলী করে তুলল ওকে। নিশ্চয়ই তিমির মতোই হোয়াইট শার্কের ছবিও তুলে আনতে পারবে ডক্টর কিনের সি লায়ন। এ কাজে বিগের বোটগুলো ব্যবহার করতে হবে, তাই জবাব দেওয়ার আগে ওর সঙ্গে একবার কথা বলা দরকার। তাছাড়া সি লায়নগুলোকে রাখার জায়গা করে দেওয়ার জন্যও বিগের সাহায্য দরকার।